আজ আমরা যে দুটো দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব তারা হলো ইসরায়েল আর ইরান। মানে এদের নিয়ে তো কথা চলতেই থাকে। হ্যাঁ, একদম। আর আমাদের কাছে কিছু সূত্র আছে যেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এদের ডিফেন্স স্ট্র্যাটেজি মানে প্রতিরক্ষা কৌশল আর সক্ষমতা এগুলো ঠিক কেমন। ঠিক, তো আমরা মূলত দেখব টেকনোলজি, তারপর ওই যে নিউক্লিয়ার বা পারমাণবিক ক্ষমতার ব্যাপারটা, মিসাইল ডিফেন্স, মিত্র কারা, সাইবার ক্ষমতা কেমন, এইসব আর কি। সূত্রগুলোতে একদিকে যেমন ইসরায়েলের আয়রন ডোম বা ধরুন F-35 এর মতো হাইটেক জিনিসের কথা আছে, তেমনি আবার ইরানের বিশাল মিসাইল সম্ভার বা তাদের ওই যে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী, প্রক্সি নেটওয়ার্ক, সেগুলোর কথাও উঠে এসছে। তাহলে আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যটা মোটামুটি পরিষ্কার। তথ্য বা সূত্র যা বলছে তার ভিত্তিতে দুটো দেশের সামরিক কাঠামোর মানে মূল ফারাকগুলো কোথায় আর কার শক্তি কোথায় সেটা একটু খতিয়ে দেখা। ঠিক। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসছে। একদিকে ইসরায়েলের ওই অত্যাধুনিক প্রযুক্তি, দারুণ ডিফেন্স সিস্টেম, আর অন্যদিকে ইরানের বিশাল সৈন্য সংখ্যা, প্রচুর মিসাইল। এই যে দুটো একদম আলাদা পথ, এটা আঞ্চলিক ব্যালেন্সে কিভাবে প্রভাব ফেলছে? মানে এটাই তো মূল জায়গাটা, তাই না? এটা খুবই জরুরি প্রশ্ন, কারণ এখানেই তাদের কৌশলের মূল পার্থক্যটা ধরা পড়ে। চলুন ইসরায়েল দিয়ে শুরু করা যাক। সূত্রগুলো যা বলছে তাতে স্পষ্ট যে টেকনোলজি আর ইনোভেশন মানে উদ্ভাবন, এটাই তাদের মূল শক্তি। বিশেষ করে ওদের ওই মিসাইল ডিফেন্স সিস্টেমটা, তাই না? আয়রন ডোম তো খুবই পরিচিত নাম। হ্যাঁ, শুধু আয়রন ডোম নয়, ওদের তো একটা মাল্টি লেয়ার্ড বা বহুস্তরীয় ব্যবস্থা আছে। মানে ছোট পাল্লার রকেটের জন্য আয়রন ডোম, মাঝারি পাল্লার জন্য ডেভিড স্লিং, আর একদম ওপরে ব্যালিস্টিক মিসাইল আটকাতে অ্যারো 3। আচ্ছা আচ্ছা, মানে পুরো আকাশটাকে সুরক্ষিত রাখার চেষ্টা। একদম। এর সাথে যোগ করুন ওদের এয়ারফোর্স, F-35 স্টিলথ জেট যেটা বললেন আপনি, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। আর অবশ্যই সাইবার আর ড্রোন টেকনোলজি, এগুলো তো এখনকার যুদ্ধের পিষ্য অংশ। আর পারমাণবিক ব্যাপারটা যদিও ওরা স্বীকার করে না। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে স্বীকারোক্তি নেই, কিন্তু বেশিরভাগ সূত্র আর বিশ্লেষকদের মতে ওদের কাছে 80-90টার মতো নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এটা একটা বড় ডিটারেন্ট ফ্যাক্টর, মানে প্রতিরোধক শক্তি। এর সাথে আমেরিকার সাপোর্টটাও তো বিরাট, তাই না? অবশ্যই। আমেরিকার আর্থিক আর সামরিক সাহায্য বছরে প্রায় $3.8 বিলিয়ন, এটা ওদের সক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। আর তাদের নিজেদের বাজেটও বেশ বড়, প্রায় $24 বিলিয়ন। এই টাকাটা মূলত টেকনোলজির পেছনেই যায়। স্থলবাহিনী হয়তো সংখ্যায় বিশাল নয়, কিন্তু খুবই দক্ষ আর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। বেশ, তাহলে ইসরায়েলের ছবিটা হলো হাইটেক, ডিফেন্স ফোকাসড। এবার যদি ইরানের দিকে তাকাই, সূত্রগুলো কি বলছে? ওদের শক্তির ভিত্তিটা কোথায়? ইরানের ব্যাপারটা মানে কিছুটা অন্যরকম। ওরা কয়েকটা জিনিসের উপর খুব বেশি নির্ভর করে। প্রথমত ওদের বিশাল জনসংখ্যা, আর সেই অনুযায়ী বড় সেনাবাহিনী, সাথে IRGC তো আছেই। দ্বিতীয়ত এবং সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের মিসাইল, মানে 2000 কিলোমিটারেরও বেশি পাল্লার ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, একটা বিশাল সম্ভার। এটা এই অঞ্চলের যে কোনো দেশের জন্য একটা বড় চিন্তার কারণ। এটাই ওদের প্রধান প্রতিরোধক অস্ত্র। আচ্ছা, আর ড্রোন, ইরানের ড্রোন নিয়েও তো আজকাল অনেক কথা শোনা যায়। ঠিক, গত 10 বছরে ওরা ড্রোন প্রযুক্তিতে দারুণ উন্নতি করেছে। নিজেরা তো ব্যবহার করেই, সূত্র বলছে ওরা নাকি ওদের ওই আঞ্চলিক মিত্রদেরও মানে প্রক্সিদেরও এই ড্রোন প্রযুক্তি সরবরাহ করে। এই যে প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্র বললেন, এটা একটু বুঝিয়ে বলবেন? সূত্রগুলোতে এই শব্দটা বারবার আসছে। প্রক্সি নেটওয়ার্ক বলতে আসলে বোঝায়, ধরুন লেবাননের হেজবোল্লাহ বা ইয়েমেনের হুথি, এই ধরনের স্থানীয় শস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান এদের অস্ত্র, ট্রেনিং, টাকা এসব দিয়ে সাহায্য করে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো নিজেরা সরাসরি সংঘাতে না জড়িয়েও এই গোষ্ঠীগুলোর মাধ্যমে আঞ্চলিক প্রভাব বাড়ানো আর প্রতিপক্ষের ওপর মানে চাপ তৈরি করা। এটাই ওদের অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের একটা বড় কৌশল। অপ্রতিসম যুদ্ধ মানে হলো যখন দুটো পক্ষের সামরিক শক্তি সমান নয়, তখন দুর্বল পক্ষ প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে অন্য কৌশল নেয়। যেমন ধরুন এই প্রক্সি ব্যবহার করা বা সাইবার অ্যাটাক চালানো। ইরানেরও কিন্তু বেশ সক্রিয় সাইবার ইউনিট আছে। বোঝা গেল। আর ওদের পারমাণবিক কর্মসূচি, সেটা নিয়ে তো বেশ উদ্বেগ আছে আন্তর্জাতিক মহলে। হ্যাঁ,
ইরান সবসময় বলে যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু পশ্চিমা দেশগুলো আইএএ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, এদের একটা আশঙ্কা আছে যে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। মিত্র শক্তির দিক থেকে ইরান কোথায় দাঁড়িয়ে? ওদের আন্তর্জাতিক সমর্থন বেশ সীমিত। প্রধানত রাশিয়া আর চীনের সাথে সম্পর্ক আছে, কিন্তু আমেরিকার সাথে ইসরায়েলের যেমন জোট তেমন কিছু নয়। বাজেটও ইসরায়েলের চেয়ে কম, আনুমানিক 10 থেকে 15 বিলিয়ন ডলার, আর স্থলবাহিনীর সংখ্যায় বড় হলেও টেকনোলজির দিক থেকে কিছুটা পিছিয়ে। তাহলে আলোচনাটা যদি গুটিয়ে আনি, ছবিটা বেশ স্পষ্ট, তাই না? ইসরায়েল জোর দিচ্ছে টেকনোলজি, ডিফেন্স, এয়ার পাওয়ার আর আমেরিকার সমর্থনের উপর। ওদের রেসপন্স টাইমও সম্ভবত বেশ ফাস্ট। একদম। অন্যদিকে ইরান খেলছে তার জনবল, মিসাইলের পাল্লা আর সংখ্যা, ড্রোন, প্রক্সি নেটওয়ার্ক আর ওই অ্যাসিমেট্রিক্যাল কৌশলের উপর। ইরানের এই প্রক্সি নেটওয়ার্ক কিন্তু শুধু প্রভাব বিস্তারের জন্য না, এটা ইসরায়েলের হাইটেক অ্যাডভান্টেজকে পাশ কাটানোর একটা কম খরচের উপায়ও বটে। তার মানে দুটো দেশের চলার পথ, চিন্তাভাবনা সবই তাদের নিজেদের বাস্তবতা, ইতিহাস আর লক্ষ্যের নিরিখে তৈরি হয়েছে। ঠিক তাই। একটা দেশ যেখানে ডিফেন্সকে প্রায়োরিটি দিয়ে অভেদ্য হতে চাইছে, অন্য দেশটা সেখানে অ্যাটাকিং ক্যাপাবিলিটি আর জিওগ্রাফিক্যাল ডেপথ, মানে ভৌগোলিক গভীরতা আর প্রভাব দিয়ে নিজেদের টিকিয়ে রাখতে চাইছে। এই ভিন্নতাই কিন্তু মিডল ইস্টের পুরো সমীকরণটাকে এত জটিল করে রেখেছে। সত্যিই তাই। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো এতক্ষণ প্রচলিত সামরিক শক্তি নিয়েই কথা বললাম, কিন্তু আগামী দিনে এই দুটো শক্তির আসল লড়াইটা কি? সাইবার স্পেস আর প্রক্সি যুদ্ধের ময়দানে আরও বেশি করে দেখা যাবে? মানে মুখোমুখি যুদ্ধের বদলে টেকনোলজির লড়াই আর ইনফ্লুয়েন্সের খেলাটাই কি মুখ্য হয়ে উঠবে? এটা নিয়ে ভাবা যেতে পারে।